গ্রামের মধ্যে গিয়ে তোমার বাবার নাম বললেই সবাই দেখিয়ে দিবে। প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সামান্য ভেতরে গেলেই হাতের বাম দিকে তোমার বাবার বাড়ি। তোমার বাবা বিদেশে যাওয়ার 1 বছর পরেই টাকা পাঠিয়ে পাঠিয়ে 10 মাসের মধ্যেই এই বাড়িটি করেছিলেন। বাড়ির সামনের দিকে লাল রং করা আছে, তবে এত বছর পরে রং হয়তো খসে গিয়েছে বা নতুন রঙও করতে পারে। তোমার বাবার কাছে গিয়ে আমার সব কিছু খুলে বলবে, বলবে যে তাকে ছেড়ে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তার ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এসেছি। এটি তোমার আম্মু, ফারজানা কবিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? আমি মোস্তাক স্যার আর মিজান সাহেবের সাথে দেখা করতে চাই। তুমি মোস্তাক স্যার আর মিজানকে চেনো না? জি না, তাকে আমি কখনো দেখিনি, তবে আমার মা তাকে চিনতেন। তোমার মায়ের নাম কি? জি, ফারজানা কবিতা। আমি মোস্তাক স্যার আর মিজান সাহেবের ছেলে মিরাজ। ও আচ্ছা। রাবেয়া, রাবেয়া কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। মিরাজ, তুমি তাহলে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভেতরে চলো বাবা, ব্যাগটা আমার কাছে দাও। না না, আমার কাছেই থাক। না থাক বাবা, দাও না। আজকে আমার বুকটা ভরে গেছে, কতদিন অপেক্ষা করছি। এই ঘরটা তোমার জন্য রাখা হয়েছে। তুমি কষ্ট করে অনেক দূর থেকে আসছো, বিশ্রাম করো, গোসল করো, আমি রান্না করে যাচ্ছি। আর শোনো, কোনো কিছু লাগলে আমাকে ডেকো। আন্টি, আপনি আমার কে হন? তুমি চাইলে
আমাকে মা বলেই ডাকতে পারো। আমি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী। আর বাইরে যাকে তুমি প্রথম দেখেছিলে উনি হচ্ছে তোমার বাবা। আচ্ছা বাবা, তুমি বিশ্রাম করো, আমি আসছি। আজকে খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তাই না? আচ্ছা দোস্ত, মিরাজরা শান্তকে কেন মেরেছিল রে? আমি কি করে বলবো? তোকে বারবার বলেছি যে শান্তর কোনো কথা আমাকে বলবি না। আরে তুই ভয় পাস কেন? তুই তো আমাকে বলতে পারিস, আমি কাউকেই বলবো না। ধুর, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই শান্তর কথা আমাকে বারবার বলিস। আর আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। আর তুই ঘুরিয়ে পেয়েছিস শান্তর কথাই কেন আমাকে বলিস? তুই থাক, আমি যাই। এই দাঁড়াও, দেখো তুমি শান্তর অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলে, শান্তর সাথে আমাদের বাসায়ও গিয়েছিলে। এখন তোমার উচিত তুমি যা যা জানো সব কিছু আমাকে বলার। সত্যি আপু, আমি কোনো কিছুই জানি না। এই ছেলে, মিথ্যে কথা বলছো কেন? সত্যি কথা বলো। ওই এমপির ছেলে তোমার কিছুই করতে পারবে না। তুমি সত্যি কথা বলো, ও মিথ্যে কথা বলছো। দেখো তোমার কোনো ক্ষতি হবে না, আমি আছি তোমার পাশে। তুমি প্লিজ সত্যি কথাটা বলো। আমি কিছুই জানি না, আমি যাই। এই ছেলে, তুমি তো সব জানো, তুমি বলো। সব জানো। ভাই তুমি প্লিজ সত্যি কথা বলো, তুমি কি শান্তর ক্লাস ফ্রেন্ড ছিলে? হ্যাঁ, আমি তো শান্তর ক্লাস ফ্রেন্ড ছিলাম। তুমি কি জানো বলো, সত্যি কথা বলো, তুমি কি জানো? আমি তো কিছু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সাইফ কিছু না কিছু তো লুকাচ্ছে। দেখেছেন, ও সব জানে, সব জানে। সত্যি কখনো ধামাচাপা থাকে না, একদিন ঠিক সামনে আসবে। আপনি ঠিক বলেছেন, আমার কাছে আরো প্রমাণ আছে। আপনাকে সব প্রমাণ দেখাবো, চলুন চলুন। বাবাকে চোখের সামনে দেখে কিছুই বলতে পারলাম না। আমাকে দেখে বাবা রাগ করেছে নাকি খুশি হয়েছে? বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে সুখেই আছে, অবশ্যই এটাই হওয়ার ছিল। আমার মা নিজের ভুলের জন্য শাস্তি ভোগ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু বাবা তো ভুল করেনি। তাই পুনরায় বিয়ে করে সুখী হবার অধিকার বাবার অবশ্যই আছে। ভাবছি রাতে বাবাকে জিজ্ঞাসা করব আমার মাকে সে ক্ষমা করতে পেরেছে কিনা। তারপর গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে মাকে জানিয়ে দেব। ছোটতেই মাকে হারিয়েছি, মা বুঝি এমনই হয়। সৎমা হলেও তার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগলো, যা সচরাচর সবসময় দেখা যায় না। হ্যালো, খুব ব্যস্ত? হ্যাঁ রে, কি খবর তোদের? ভালো। আচ্ছা শোন, তুই কালকে ছুটি নে। ছুটি তো নেওয়া যাবে না, প্রবলেম হবে। ওই কি সমস্যা রে? সাগর ভাইকে বলে ছুটি নিয়ে দিব কিনা তাই বল। এখানে আপনার সাগর ভাই বস না, ওনার বাবা বস। ও তাহলে তুই বাদই যা। কোথা থেকে বাদ দিবি? সেটা তো শোনা লাগবে না, রাখলাম, বাই। আজব তো, ফোন কেটে দিল। বাবা এখনো বাড়ি ফিরছে না কেন? আমি এসেছি এই জন্য নয় তো? কি করছো বাবা? না, এমনিতেই দাঁড়িয়ে আছি। এখনো তো বাবা এলো না। তোমার বাবা চলে আসছে, রুমে বসে বই পড়ছে।
কি খবর তোমার? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আসলে? এ বাড়িতে তোমার আসার কথা না। কোন উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা বুঝতে পারছি। তেমন কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করে চলে এসেছি। একটা কাজের জন্যই রংপুর এসেছিলাম, তাই ভাবলাম ঘুরেই যাই। ও আচ্ছা, তাই তো বলি ফারজানার ছেলে আমার বাড়িতে কি করে? তা মায়ের সাথে শেষ দেখা হয়েছে কবে? আমার মা মারা গেছে 6 বছর আগে। তোমার মা মারা গেছে তা আমি জানি। আমি বলতে চাচ্ছি মায়ের কবরের কাছে মাঝে মধ্যে সন্তানের যাওয়া উচিত। যাওয়া হয়? কবরটা কেমন আছে দেখা হয়? জি। আপনি আমার মায়ের মৃত্যুর সংবাদ জানেন? হ্যাঁ জানি। কেন জানতে পারি না? জি অবশ্যই পারেন। তাহলে আর কি। আচ্ছা, যে দরকারে এখানে এসেছো সেটা শেষ হয়ে গেলে কালই চলে যাবে মনে হয়। জি কালই চলে যাব। এই কথাটা কি বলা খুব দরকার ছিল? আমি এসে মনে হয় তাদের মাঝে একটা ক্ষণিকের অশান্তি সৃষ্টি করেছি। ফসলের মাঠের মধ্যে আগাছা হয়ে ঢুকে গেলাম, কিন্তু যেটা উচিত ছিল না। বাবার কাছে মায়ের শেষ প্রশ্নটা করতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছি না। পরিস্থিতি সেই সুযোগ তৈরি করে দেয়নি আমাকে। তবে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বা কম কিসে। আমি যত দ্রুত সম্ভব চলে যাব, কারণ মানুষের সামনে আমার পরিচয় বাবা দিতে পারবে না। আমিও এই বাড়িতে ফারজানা কবিতার ছেলে পরিচয় দিয়ে দাঁড়াতে পারবো না। সকালে যেভাবেই হোক সূর্য ওঠার আগে ঢাকাতে চলে যাব। বাবার কথা কষ্ট হচ্ছে, তাই না? না আন্টি, সত্যি মেনে নিতে আমার তেমন কষ্ট হয় না, কারণ ছোটবেলা থেকে কষ্টের মাঝে বড় হয়েছি তো। আমাকে আন্টি না ডেকে মা ডাকলে হয় না? মা, তোর বাবার কথায় মন খারাপ করিস না। উপর থেকে তোর বাবাকে যত কঠিন মনে হয়, ভেতর থেকে তার চেয়ে বেশি নরম। তোর মা আর তোর জন্য মানুষটা ভেতর থেকে অনেক কষ্ট পাচ্ছে। একটা কথা বলবেন মা? বাবা আমার মায়ের মৃত্যুর খবর কিভাবে জানে? তোর বাবা সব সময় তোদের খোঁজ খবর রাখতো। মানে? তোর মা যখন তোকে নিয়ে পালিয়ে যায়, তার মাসখানেকের মধ্যে তোর বাবা দেশে ফিরে আসে। তারপর তোদেরকে অনেক খোঁজাখুঁজি করে, এদিকে ওইদিকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু খোঁজ পেতে পেতে প্রায় 7-8 মাস লেগে গেল। খোঁজ নিয়ে জানতে পারলো তোর মা যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে তোর নানার বাড়ির পাশের গ্রামে। তার সাথেও তোর বাবা যোগাযোগ করতেছিল, কিন্তু তখন তোর মা হসপিটালে। সে এক করুণ করুণ কাহিনী। তোর মা যাকে ভালোবেসে বিয়ে করেছিল, তোর অসুস্থ মাকে রেখে সে তোর মায়ের টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে পালিয়ে যায়। তারপর তোর মায়ের এক আত্মীয়র সাথে তোর বাবা যোগাযোগ করে, তার কাছ থেকে তোদের ঠিকানা খুঁজে পায়।
ঠিকানা খুঁজে পাওয়ার পর জানতে পারে তোর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা করার টাকা নেই। তারপর তোদের বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে তাকে কিছু টাকা দিয়ে তোর মায়ের অপারেশনের ব্যবস্থা করে। তোর বাবা আরও কি করেছে জানিস? তোদের প্রতি মাসে বাড়ি ভাড়াও কিন্তু তোর বাবাই দিত, এবং এটা গোপন রাখতে বলেছিল। তোর মা জানতো বাড়িওয়ালা দয়া করে অপারেশনের টাকা দিয়েছে, বাড়ি ভাড়া মৌকুব করেছে, কিন্তু না, তখন কিন্তু আরেকবার তোর বাবা তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তোর দাদি আনতে দেয়নি। কারণ তোর দাদি বলেছে পালিয়ে যাওয়া পুত্রবধূকে সে গ্রহণ করবে না। তোরা যেখানে থাকতি সেখানে সবাই জানতো তোর মা যাকে পালিয়ে বিয়ে করেছিল সেই তোর আসল বাবা। আর তোর বাবা কখনো এটা দাবি বা প্রমাণ করতে যায়নি, কারণ যেখানে থাকতে সেখানকার লোকজন যদি তোর মাকে অপমান করে তাহলে তো তোর মা কষ্ট পাবে। তোর মা কষ্ট পাবে এ ধরনের কোনো কাজ তোর বাবা কখনো করেনি। তোর মা যখন মারা যায় তখন তোর বাবা কেঁদেছে কিনা আমি জানি না, কিন্তু রাতের পর রাত ছাদে একা থেকেছে। আমার বিয়ের 3 মাস পর তোর দাদিও মারা যায়। এই যে ঘরটা সাজিয়েছি না, শুধু তোর জন্য। আমি তো মা হতে পারিনি, আমার কোনো সন্তান নাই তুই ছাড়া। তোর বাবা যে তোকে পেয়ে কতটা আনন্দিত, কতটা খুশি, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। হয়তো আবেগের বশবর্তী হয়ে তোর সাথে ভালোভাবে কথা বলছে না। তোর এই মাকে বাবাকে একে ফেলে যাস নি বাবা। ঠিক আছে মা, আমি আপনার কথা রাখবো। আমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলতে বলেছে। বাবা কি এখনো মাকে ভালোবাসে নাকি ঘৃণাই করে? তোর বাবা আজও তোকে তোর মাকে অনেক ভালোবাসে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে না। পাঞ্জাবিটা ঠিক আছে কিনা জিজ্ঞেস করো। জি ঠিক আছে। মাশাআল্লাহ, খুব মানিয়েছে। চল। রাবেয়া, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছি।
ফিরে এসে বাজারে যাব। আচ্ছা বাবা মিরাজ, তুমিও তোমার বাবার সাথে যাও, দাদির কবর জিয়ারত করতে। যাও বাবা। রাবেয়া, বাজারে ব্যাগটা দাও তো। আমি বাজার থেকে আসি। বাবা, এতদিন আপনি কোথায় ছিলেন? আমার আপনি ছাড়া আপনার কেউ নেই। আমি আমি আসি তো রে বাবা, আমি আসি মিরাজ। আমি তো অনেক খোঁজাখুঁজি করছি, আমি তো শুধু অনেক অপেক্ষা করছি রে বাবা। তুই যে আমার কলিজার টুকরা,